আর জিজ্ঞেস করলেও সে জবাব দেয় না। এত রাতে এলাম এই নদীর পাড়ে, নদী পার হতে জানি না কোনো মাঝি পাবো কিনা। আরে ওই তো, মনে হয় একজন মাঝি নৌকা নিয়ে আছেন। যাই, ওনার কাছে গিয়ে কথা বলি। মাঝি ভাই, যাবে নাকি? যাওয়ার জন্যই তো বসে আছি, বলুন কোথায় যাবেন? নয়াপাড়া যাব। ঠিক আছে, উঠে বসুন। তারা অনেক গল্প করে একসময় এসে পৌঁছায় নয়াপাড়া। পৌঁছে গেছি, এবার নামুন আপনি। ক টাকা হলো ভাই? ওই হয়েছে, আপনি চলে যান, টাকা দিতে হবে না। বলেন কি, এত রাতে তো কষ্ট করে নিয়ে এলেন, আর টাকা নেবেন না? অন্য কেউ হলে তো ডাবলেরও বেশি নিত। আমি তো আর অন্য কেউ নই। হি হি হি, আপনি চলে যান। রতন ভাই, যাবে নাকি বেলপুর গ্রামে? হ্যাঁ, কেন যাব না? তা এই রাতের বেলা হঠাৎ বেলপুরে কেন যাবে? এতদিন নৌকা চালাই, কিন্তু তোমাকে কোনোদিন এত রাতে কোথাও যেতে দেখিনি। আজ হঠাৎ বেলপুরে কেন বলো তো? ওখানে যাওয়াটা খুবই জরুরি। খবর এসেছে আমার মামা নাকি ভীষণ অসুস্থ, আমাকে নাকি দেখতে চেয়েছেন। মামার এখন বেশ বয়স হয়েছে, আবার অনেকদিন হলোই অসুস্থ। তাই ভাবলাম তাড়াতাড়ি গিয়ে দেখাটা করে আসি। কখন কি হয়ে যায় বলা তো যায় না। তবে আমার মনে হয় আমাকে মামার এই শেষ সময় দেখতে চাওয়া নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, তাহলে এমন জরুরি ভাবে ডেকে পাঠাতেন না। কারণে ডেকেছে মানে? মৃত্যুর সময়ও কি মানুষের মানুষকে ডাকতে কারণ লাগে? কি যে বলো তোমরা! মৃত্যুর সময়ও তো কারণ মনে থাকে না, বুঝলে? মৃত্যু খুবই রহস্যময় জিনিস। তোমার কথাগুলো খুবই ভারী ভারী ঠেকছে, বুঝেও জানি কিছু বুঝতে পারছি না। তোমারও তো বুঝতে হবে না আমার কথা। তা কি কারণ হতে পারে বলে তোমার মনে হয়? উঠে বসো নৌকায়, নিয়ে যেতে যেতে তোমার গল্প শুনি একটু। গল্প শুনতে শুনতে গেলে আমার সময় কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। সারা জীবন আমার মায়ের ভাগের সম্পত্তি সে ভোগ করেছে। তখন আমাদের অনেক অভাব ছিল, দুবেলা ঠিক মতো খেতে পেতাম না আমরা। বাবাও খুব অসুস্থ ছিলেন, কোনো কাজ করতে পারতেন না। তাই মা কোনো উপায় না পেয়ে আমার মামার কাছে এসেছিলেন সম্পত্তির ভাগ নিতে, যাতে আমাদের দুবেলা দুমুঠো ভাত দিতে পারে। কিন্তু মা চাইতে গেলেও খালি হাতে ফিরে এসেছে বহুবার। অনেক কান্নাকাটি করেছিল মা। এরপর বাবা একটু সুস্থ হয়ে এলে মা মারা যান। এমনকি মা মারা যাওয়ার পর বাবা দেখতেও আসেনি। হয়তো নিজের মরার সময় পরকালের হিসাব দেওয়ার ভয় পাচ্ছে। তাই এখন আমার মায়ের ভাগটা আমাকে বুঝিয়ে দেবে, আর না দিলে ক্ষমা চাইবে। এছাড়া অন্য কিছুর জন্য বলে আমার মনে হয় না। হ্যাঁ, তা হতে পারে। বেঁচে থাকতে তো আর কেউ মরার পরের হিসাব করে না। মৃত্যুর সময় যত সব মনে পড়ে। মানুষের জীবন খুব সংকীর্ণ, কখন কার ডাক চলে আসে কেউ জানে না। কে কিসের জন্য কিভাবে মারা যাবে কেউ বলতে পারে না। তুমি না থাকলে যে কি হতো? এই রাতে খেয়া পারাপারের জন্য তুমি ছাড়া আর কেউই নেই। মানুষের কি আর বিপদ বলি হয়ে আসে? তুমি না থাকলে হয়তো সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতো, ততক্ষণে কত কিছুই তো হতে পারতো। তা হয়তো হতে পারতো। মানুষের কথা ভেবেই তো আমি রাতের বেলায় নৌকা চালাই। জীবনের এই কটা বছর যে কত ইতিহাসের সাক্ষী হলাম, কতজনের বিপদে সাহায্য করলাম, কতজনের আনন্দে পাশে থাকলাম। হ্যাঁ, সেটা ঠিক বলেছো। রোজ কতজনের কত ঘটনাই তো তোমার সামনে ঘটে। আচ্ছা রতন ভাই, তোমার সাথে আমাদের এতদিনের সম্পর্ক, অথচ আমরা কেউ তোমার পরিচয় জানি না। আমাদের তোমার কথা কেন বলো না রতন ভাই? আমার কথা শুনে আর কি করবে? তোমাদের বিপদের সময় আমাকে পাশে পাও, সেটাই বড় কথা। আমি তো আমার জীবনের সবচেয়ে বড় বিপদের দিনটাই কাউকে কাছে পাইনি। তাই তখন থেকে মানুষের বিপদে আপদে সাহায্য করার চেষ্টা করি। কেন?
কি বিপদ হয়েছিল তোমার জীবনে? বলো না রতন ভাই, কোথায় থাকো তুমি? সেসব এখন অতীত, সেগুলো তুলে আর কি হবে? আর আমি কোথায় আবার থাকবো? এই নদীতেই তো আমি থাকি, এই নৌকা নিয়েই তো আমার রাত কাটে। রাজ্যে এখানে কাটাও, তা তো সবাই দেখি, কিন্তু দিনের বেলা কেন চলাও না? তখন তো তোমায় দেখা যায় না। তখন কোথায় থাকো তুমি? এই পৃথিবীতে কি আর জায়গার অভাব আছে? আল্লাহর দুনিয়ায় আমাদের থাকার মতো অনেক জায়গা আছে। তুমি বড় কঠিন কথা বলো দেখি। এভাবে কঠিন জবাব দিলে আর কোনো প্রশ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা রতন ভাই, তোমার বাড়িতে কে কে আছে? ছিল তো সবাই, মা, বউ, মেয়ে। এখন আর কেউ নেই, এখন আমি একাই আছি। চিরদিন কেউ থাকে না। আহা, কি হয়েছিল সবার? বলো আমাকে একটু। মারা গেছে। তুমি তোমার গন্তব্যে চলে এসেছো আমজাদ ভাই। আরে তাই তো, কথা বলতে বলতে কখন যে চলে এসেছি বুঝতেই পারিনি। মনে হলো চোখের পালকে চলে এলাম। আজ তুমি থাকলো কথাটা, পরে একদিন সময় করে তোমার গল্প শুনতে আসবো কিন্তু। যাও ভাই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ওপারে হয়তো এতক্ষণে নতুন যাত্রী অপেক্ষা করছে। আমাকে আবার নৌকা ভেড়াতে হবে। কিভাবে বুঝলে তুমি? তুমি তো রয়েছে এখানে, ওখানকার খবর তুমি কি করে জানো? এতদিন ধরে কাজ করি আমি। নদীর কোনায় কানায় সবকিছু আমার নগদপূর্ণে, সব বুঝতে পারি আমি। আমার আলাদা করে কিছু জানার দরকার পড়ে না। আমি এমনই বুঝতে পারি। যদি তুমি আমার জায়গায় থাকতে, তুমিও বুঝতে পারতে। বড় আজব মানুষ তুমি। তবে তোমায় আমি এত সহজে ছাড়বো না। তোমার গল্প আমি শুনবো। এখন তাহলে আমি আসি রতন ভাই। হ্যাঁ, এসো। তা সাহেব, এই গ্রামের দিকে আসবেন যখন, তাহলে এমন রাত করছেন কেন? আবার ওদিকে নাকি নদী পার হবেন বললেন। আসলে ইচ্ছে করে দেরি করিনি, শহর থেকে ট্রেন আসতে দেরি করেছে, যার কারণে আমার এখানে আসতে দেরি হয়ে গেছে। ভাগ্যক্রমে স্টেশনে না হয় আপনাকে পেয়েছি, তাই এত দূরে আসতে পারলাম। তাই রাতে নদীর ঘাটে কি মাঝি পাবো? হ্যাঁ সাহেব, তা পাবেন। আগে পাওয়া যেত না, সন্ধ্যার পর আর কেউ ঘাটে থাকতো না। অবশ্য এখনো অন্য কেউ থাকে না। তাহলে কি করে যাব? কেউ যদি নাই থাকে, ভুল করে ফেললাম নাকি? না না, পুরো কথা শুনুন তো আগে। রতন মাঝি নামে এক মাঝি এখানে প্রায় সারা রাতই থাকে। আপনার চিন্তা নেই, সে আপনাকে নিয়ে যাবে। যাক, আপনার কথা একটু ভরসায় ফিরে পেলাম। চিন্তায় মরে যাচ্ছিলাম আমি। এবার গিয়ে ওনাকে পেলেই হলো। আমি যেতে যেতে উনি আবার অন্য কাউকে না নিয়ে যায়। আজ পর্যন্ত কেউ গিয়ে কখনো দাঁড়িয়ে থাকেনি। যখনই কেউ যায় তখনই তাকে পাওয়া যায়। আপনি চিন্তা করবেন না, ঠিক পেয়ে যাবেন। তাই যেন হয়। এবার চলুন। নৌকা ভিড়িয়ে আবার আলীনগর গ্রামের ঘাটে ফিরে আসে রতন মাঝি। দেখে এক ছেলে দাঁড়িয়ে অপেক্ষা করছে নৌকার জন্য। রতনের ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে ওঠে। ও মাঝি, যাবে নাকি? হ্যাঁ, যাব। কোথায় যাবেন? পলাশপুর যাব। ঠিক আছে, নৌকায় উঠে পড়ুন। বাবাজি, আপনি কি এই গ্রামেই থাকেন? না চাচা, আমি শহরে থাকি। এই জন্যই আপনাকে অচেনা লাগলো, কারণ কম বেশি এই গ্রামের সকলকেই আমি চিনি। আপনাকে আগে কখনো দেখিনি তো, তাই। তবে আমি বিশেষ একটা কাজের জন্য এসেছি। কোথায় এসেছেন? পলাশপুরে নাকি আলীনগরে? শহর থেকে এখানে এসেছি। এখান থেকে পলাশপুর যাব। তা এত রাত হলো যে? এত রাতে যাচ্ছেন যখন, কোনো বিপদ আপদ নয় তো? না না, শহর থেকে আসতে দেরি হয়ে গেছে। তবে আমার মনে হয় পৌঁছাতে ভোর হবে। তা তো হবেই, পলাশপুর তো অনেক দূর।
এখনই তো মাঝরাত। তা পলাশপুরে কে আছে আপনার? আছে কেউ একজন, আপনি চিনবেন না। চিনবো না কেন? আমি তো এখানে অনেককেই অনেক জায়গায় নিয়ে যাই, সেখান থেকেও আসার সময় যাত্রী নিয়ে ফিরি। এভাবে বেশ মানুষের সাথেই আমার পরিচয় হয়ে গেছে। কম বেশি অনেক মানুষকে আমি চিনি। তা হবে হয়তো। আমি আসলে একজনকে খুঁজতে যাচ্ছি। একজনের সাথে আমার দেখা করাটা খুব জরুরি। কে সে? তার নাম আমিনা। তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে বিয়েটা হয়নি। কেন বিয়েটা হয়নি সেদিন, সেটা জানতেই যাচ্ছি আমি। ও, কেন হয়নি জানতে পারি? আমাদের দুই পরিবার থেকে দেখাশোনা করে আমাদের বিয়েটা ঠিক করে। আমারও অপছন্দ ছিল না, কিন্তু আমার পরিবার যৌতুক দাবি করে বসলো অনেক টাকা। আর তাদের জানিয়ে দেওয়া হলো বিয়ের দিন টাকাটা না দিতে পারলে বরকে আসর থেকে তুলে নিয়ে আসবে। এভাবে বিয়ের দিন গনিয়ে এলো, কিন্তু আমাদের চাহিদা মতো সেদিন তারা টাকা দিতে পারেনি। তাই আমার পরিবার আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসে। বিয়েটা আর হয় না। সেদিন পরিবারের সামনে মাথা তুলে আর কিছু বলতে পারিনি, কিন্তু আজ এত বছর পর আমার সেই অপরাধের প্রায়শ্চিত্ত করার সময় হয়েছে। আমি জানি না তার বিয়ে হয়ে গেছে কিনা। যদি না হয় আমি তাকে বিয়ে করে নিয়ে ফিরবো। তা এতদিন কেন জাননি? এতদিন যেতে পারিনি আমার মায়ের জন্য, কিন্তু অপরাধ বোধ আমাকে সবসময় কুরে কুরে খেয়েছে। এখন আমার মা আর নেই। গত 1 মাস আগে তিনি মারা গিয়েছেন। দীপুর কথা শুনে রতন কল্পনা করে সেই দিনগুলো। আমিনা তারই মেয়ে, কিন্তু দীপু তাকে চিনতে পারেনি। বাবা, সবকিছুই তো ঠিক ছিল, হঠাৎ ওনারা এমন যৌতুক দাবি করলো কেন? আমাকে কি ওনাদের পছন্দ হয়নি? কি যে বলিস মা, তোকে কেন অপছন্দ করবে? তোর মতো এমন লক্ষ্মী মেয়ে ওরা দলটাম খুঁজলেও পাবে নাকি? তোকে ওদের খুব পছন্দ হয়েছে, হয়তো কিছু দাবি করেছে, কিন্তু তুই কিছু চিন্তা করিস না, আমি সব টাকা জোগাড় করে ফেলবো। কিভাবে জোগাড় করবে? আমাদের যে আর কোনো টাকা পয়সা নেই। মায়ের গয়নাগুলো বিক্রি করলেও তো অত টাকা হবে না। তোর মায়ের গয়না বিক্রি কেন করব পাগলি? ওগুলো বিক্রি করলে তোকে কি দিয়ে সাজিয়ে পাঠাবো? তুই আমার একমাত্র মেয়ে, তোকে আমি খালি হাতে শ্বশুর বাড়ি পাঠাবো নাকি? এত টাকা তুমি কোথায় পাবে? বাড়িটা বিক্রি করব। তাহলে তুমি কোথায় থাকবে? আবার টাকা নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। তোকে একটা ভালো ব্যবস্থা করে দিতে পারলে আমার শান্তি। তখন আমি মসজিদে থেকে রাত পার করে দিতে পারবো। বাবা, লোক জানাজানির আগেই তুমি বিয়েটা না করে দাও। আমি এই বাড়ি বিক্রি করতে দেব না, তাতে আমার বিয়ে না হলে না হবে। এ তুই কি বলছিস মা? তোর বিয়েটা না দিতে পারলে আমি তো মরেও শান্তি পাবো না। আমি আর এটা নিয়ে কিছুই বলতে বা শুনতে চাই না। আজ তার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। এতদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিল সে। আপনি যেখানে যাচ্ছেন সেখানে গিয়েও আপনার লাভ হবে না। কেন? আপনি কিভাবে বুঝলেন লাভ হবে না? আপনি কি তাকে চেনেন? হ্যাঁ, চিনি। যেদিন আপনারা বিয়ে করতে এসে বিয়ে না করে ফিরে গিয়েছিলেন, সেই রাতেই আমিনা গলায় ফাঁসি নিয়েছিল। যখন তার বাবা সেটা দেখতে পায়, তখন আর বেশি সময় ছিল না। মেয়েকে নামিয়ে কবিরাজ বাড়িতে নিতে গিয়ে দেখে ঘাটে কোনো নৌকা নেই। সে রাতেই আমিনা মারা গেছে। আমিনা মারা যাওয়ায় তার বাবা সেই সুখ সামলাতে পারেনি। পরের দিন গ্রামের বড় আম গাছে তার বাবার মৃতদেহ ঝুলে থাকতে দেখা যায়। কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিক বলেছি। সেদিন তার বাবা মারা গেলেও মুক্তি পায়নি তার আত্মা। তার আত্মা এখনো পৃথিবীতে ঘুরে বেড়ায়, তার মেয়ে যাদের জন্য মারা গেছে তাদের খুন করার জন্য। মানেটা কি? এসব কি বলছেন আপনি? আপনি এসব কিভাবে বলছেন? কারণ আমি সেই মেয়ের বাবা। আমি রতন মাঝি। রতন মাঝি বইটাটা নদীতে ছুঁড়ে মারে। দীপুর দিকে এগিয়ে এসে গলা টিপে মেরে ফেলে দেয় মাঝ নদীতে।